দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। সৌদি আরবে সংস্কার করা হচ্ছে 1350 বছর আগের একটি মসজিদ। আল সাফা মসজিদটি নির্মাণ করেছিলেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সুফিয়ান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব নিশ্চিত করে সংস্কার করা হবে আল-বাহা অঞ্চলের প্রাচীন মসজিদটি। এটি ঐতিহাসিক আল সাফা মসজিদ। মসজিদটির অবস্থান সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আল-বাহা অঞ্চলের বালজোরাশিতে। 1350 বছর আগে 7ম শতাব্দীতে নির্মাণ করা হয় মসজিদটি। সৌদি রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানায়, মসজিদটি নির্মাণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সুফিয়ান বিন আউফ আল গামদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনকার সামাজিক প্রেক্ষাপটে মসজিদটি ছিল গুরুত্বপূর্ণ। গ্রামবাসী এখানে একত্র হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। মাগরিব ও এশা নামাজের মধ্যবর্তী সময়ে বিভিন্ন বিরোধ মীমাংসা করা হতো। সৌদির পাহাড়ি অঞ্চলের প্রাচীন মসজিদটির আয়তন 78 স্কয়ার মিটার। বর্তমানে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন 31 জন মুসল্লি। 1350 বছর আগে নির্মিত সেই আল সাফা মসজিদ সংস্কারের উদ্যোগ নিয়েছেন সৌদির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সৌদির সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরতে ঐতিহাসিক মসজিদ উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এই মসজিদটিও অন্তর্ভুক্ত করা হয়। সংস্কারের মাধ্যমে মসজিদের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব নিশ্চিত করা হবে। ঐতিহাসিক মসজিদ সংস্করণ প্রকল্পের দ্বিতীয় ধাপে সৌদির 13টি অঞ্চলের 30টি মসজিদ আছে। সারা বিশ্বে পবিত্র রমজান মাসের 1/3 অতিবাহিত হয়েছে। যথাযথভাবে ধর্মীয় বিধিবিধান মেনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাঁর অনুগ্রহ সন্ধান করছেন পুরো বিশ্বের মুসলমানরা। তবে রমজান পালনে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে বেশ খানিকটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেসব বৈচিত্র্য চলুন দেখে আসি। রমজান পালনে তুর্কিরা যেন খানিকটা আলাদা। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রমজান মাসকে বরণ করে নেয় তারা। তবে সাধারণ উপায় নয়, তারা রাস্তায় নামে ঢোল দামামা নিয়ে। তাছাড়া এই মাসে প্রতিদিন ইফতারের সময় ও সেহরির শেষ সময় তোপধ্বনি দেয়া হয়। রোজা ভাঙা হয় খোরমা খেজুর দিয়ে। এর পাশাপাশি তুরস্কের ইফতারে থাকে নানা আয়োজন। যুগ যুগ ধরে পাকিস্তানের রমজান মাস উদযাপন করা হয় বাহারি ইফতারের আয়োজনের মধ্য দিয়ে। প্রতিবেশী, আত্মীয় ও বন্ধু বান্ধবদের নিয়ে ইফতার করা পাকিস্তানের সংস্কৃতির অংশ। তাদের ঐতিহ্যবাহী ইফতারগুলোর তালিকায় থাকে বিভিন্ন ধরনের কাবাব, চানা চাট, পাঁপড়, ভেজিটেবল পাকোড়া, ফ্রুট সালাদ ছাড়াও আরও অনেক কিছু। প্রতি বছরের মতো এবারও ইফতার আয়োজন করা হয়েছে। আমরা এখানে রোজ 450 ইফতার আইটেম করি। 1600 জন রোজা ভাঙেন আমাদের এই ইফতার আয়োজনে। ভারতীয় মুসলমানরা ইফতার করেন সাধারণত মুঘল আমলের ঐতিহ্যবাহী খাবার দিয়ে। তবে এক এক রাজ্যের ইফতারির আয়োজন এক এক রকম। যেমন হায়দ্রাবাদের লোকজনের খাবারের তালিকায় থাকে হালিম, কলকাতার ইফতারের থাকে খেজুর ও বিভিন্ন ধরনের ফল এবং চিকেন শর্মা, বটি কাবাব, কাটলেটের মতো মুখরোচক খাবার। ভিন্ন রকম চিত্র দেখা যায় আফগানিস্তানে। নানা সংকটে পড়া দেশটির নারীদের দেখা যায় একসাথে হয়ে ইফতার করতে। সংকটের কারণে তারা খানিকটা হতাশাও প্রকাশ করেছেন।
তালেবান ক্ষমতায় আসার পর আমাদের জীবন পাল্টে গেছে, আমাদের চাকরি চলে গেছে, আমাদের আর্থিক কষ্ট এখন প্রকট। মুসলিম দেশগুলো ছাড়াও পশ্চিমা দেশগুলোতে রমজান উপলক্ষে দেখা যায় নানা বাহারি আয়োজন। এবছর প্রথমবার লন্ডনকে দেয়া হয়েছে এক অন্যরকম সাজ। জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা ও জ্বালানির অপচয় নিয়ে মানুষকে সচেতন করতে বিভিন্ন দেশে পালন করা হলো আর্থ আওয়ার। 2007 সালে প্রথম আর্থ আওয়ার পালন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির প্রয়াসে আলো নিভিয়ে রাখা হয় 1 ঘন্টার জন্য। বিশ্বব্যাপী পালন করা হলো আর্থ আওয়ার। দুনিয়ায় বিখ্যাত সব স্থাপনা সহ কোটি কোটি মানুষের বাড়িঘরে 1 ঘন্টার জন্য বাতি নিভিয়ে রাখা হয়। এই একটা ঘন্টা শুধু পৃথিবীর জন্য। এর মূল উদ্দেশ্য সচেতনতা সৃষ্টি করা। সিডনির ওপেরা হাউস, প্যারিসের আইফেল টাওয়ার, মস্কোর রেড স্কোয়ার, নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং, দুবাইয়ের বুর্জ খলিফার মতন স্থাপনাগুলো তাদের মনোমুগ্ধকর আলোকসজ্জা নিভিয়ে রাখে এ বছরের আর্থ আওয়ারে। আমরা প্রতি বছর আর্থ আওয়ার পালন করি। এটার সাহায্যে আমরা বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করতে পারি। আর্থ আওয়ার আমাদের শেখায় আমরা কিভাবে পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারি। গত 16 বছর ধরে হয়ে আসছে আর্থ আওয়ার। করোনা মহামারীর জন্য কিছুদিন বন্ধ থাকার পর এবছর আবার পালন করা হয় আর্থ আওয়ার। 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনি ওপেরা হাউসে 1 ঘন্টার জন্য বাতি নিভিয়ে শুরু করা এই আর্থ আওয়ার এখন দুনিয়ার বৃহত্তম পরিবেশ সচেতনতামূলক বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। বিশ্বের 154টি দেশের 7,000 শহর এবং নগরী অংশগ্রহণ করে এই বছরের আর্থ আওয়ারে। এই আন্দোলনকে সারা দুনিয়ায় আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করেছেন আর্থ আওয়ার প্রকল্পের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অ্যান্ডি রাইডলি। শাড়ি কিন্তু প্রচলিত সুতা দিয়ে তৈরি নয়, কলা গাছের তন্তু থেকে তৈরি সুতা, আর সেই সুতা তাঁতে বুনে তৈরি করা হয়েছে এই বিশেষ ধরনের শাড়ি। দেখে একটুও বোঝার উপায় নেই। মণিপুরী তাঁত শিল্পী রাধাবতী দেবী বান্দরবান জেলা প্রশাসকের অনুরোধে প্রথমবারের মতো কলা গাছের তন্তু থেকে শাড়িটি বুনেছেন, যার নাম দেওয়া হয়েছে কলাবতী শাড়ি। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে সুতা দিয়ে শাড়িসহ নানা কিছু তৈরি করছেন তাঁতশিল্পী রাধাবতী দেবী। কিন্তু এই শাড়িটি বানিয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি, কারণ এত বছর সুতা দিয়ে শাড়ি বানালেও এই প্রথম কলা গাছের তন্তু দিয়ে শাড়ি বানিয়েছেন রাধাবতী দেবী, যার নাম দেওয়া হয়েছে কলাবতী শাড়ি। তিনি জানান, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি কলা গাছের তন্তু থেকে শাড়ি বানিয়ে দিতে বলেছিলেন। এই কথা শুনে একটু অবাকই হয়েছিলেন তিনি, কারণ জীবনে তো কলা গাছের সুতাই চোখে দেখেননি, তাছাড়া নেই কোনো নকশার বইও। পরে অবশ্য 3 সহযোগীকে নিয়ে 15 দিনের চেষ্টায় তৈরি করে ফেললেন জামদানি ডিজাইনের এই কলাবতী শাড়ি। 15 দিন লাগলো শুরু করতে, বানাইতে 8 দিন। আর কাজ করার জন্য হিসাব আমরা কল করছি,
পরবর্তীতে কলাসুতাতে কাজ করার জন্য আমি বলছি, বলে না এই কাজটা শুরু করে যে হিসাবে অর্ডারে এই কাজটা করতেছি। মান তো প্রায় 1 কেজি কাছাকাছি। আর শাড়িটা বুনানটা 1 সপ্তাহ, শুরু করাটা 1 সপ্তাহ, শেষ করে না বেশি ছিল না হলো আপনার যে দেখাশোনা আসতেছি, এমনই খুশি হলাম আর কি বলবো। কলাগাছের তন্তু দিয়ে ফোল্ডার, ঝুড়ি, শতরঞ্জি, জামদানি সহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। এই তন্তু দিয়ে কাপড় বা শাড়ি বানানো যায় কিনা তা দেখার জন্যই প্রথমে কাপড় বানানোর উদ্যোগ নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক। আর এই উদ্যোগ সফল হয়েছে বলেও জানান তিনি। যেহেতু কাপড় বানায় মৌলভীবাজারের যারা মণিপুরি তাঁতশিল্পী তারা শাড়ি তৈরি করে, তাদের কাছে আমরা তাদেরকে আহ্বান করি। তাদের থেকে 2 জন আসেন, রাধাবতী দেবী এবং হেমন্তবালা। তো তাদেরকে দিয়ে আমরা প্রথমে একটা কাপড় বানানোর চেষ্টা করি। তো ছোট্ট একটা কাপড় বানাই, সেই কাপড়টি ধুয়ে আমরা দেখলাম এটা বেশ শক্ত হয়েছে এবং টেকসই হয়েছে। সেই কাপড়টি দিয়ে আমরা বেশ কিছু ফোল্ডারও বানাই। তো পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু আমাদের একটা কাপড় হয়েছে, দেখি আমরা এটা শাড়ি বানাতে পারি কিনা। তো এটা একটা পরীক্ষামূলক পদক্ষেপ ছিল। লেখাপড়ার পাশাপাশি এই কলা গাছের সুতা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাইতেছি, আর এতে করে আমার খুব ভালো লাগতেছে। আর এই কাজগুলো হচ্ছে ডিসি স্যারের অর্ডার, ডিসি স্যারের মাধ্যমে এই কাজটা শুরু হয়েছে। সময়টা কাঁপতো, এখন কাজটা করে ভালো লাগে, এটা আর কি সময়ও দিতে পারি, নিজের হাত খরচও হয়ে গেল। প্রথমে তো হলো আমরা কাজটা জানার জন্য কাজ করি, কারণ প্রথমে তো এই কাজটা হচ্ছে কোনো জায়গা থেকে হয়নি। এই কলা সুতা দিয়ে আমরা প্রথম শুরু করছি, এই কলা সুতা দিয়ে। গত 4 মাস ধরে আমি কলা গাছের সুতার করতেছি কাজ। এখন এই কাজগুলো করে আমার ভালো লাগে, এজন্য আমি এটা করতেছি। পরীক্ষামূলকভাবে সফলতা পাওয়ায় টেকসই এবং গুণগত মান ঠিক রেখে শিল্পটি সম্প্রসারণ করা গেলে এই অঞ্চলে কর্মসংস্থান তৈরি হবে, অর্থনৈতিকভাবে সচ্ছলতা ফিরবে পার্বত্য জনপদে। ঘরের ধারণা মানব সভ্যতার বহু পুরনো এক আনুষঙ্গ। ঘর একটি স্থায়ী ধারণার জন্ম দেয়, কিন্তু সংসারের জন্য নিত্যকার চাল, ডাল, তেল, লবণ প্রয়োজন, বাজারে গিয়ে কিনে আনা যাচ্ছে। জামা কাপড় দরকার, মিলবে দোকানে। ঠিক তেমনি চাইলেই হাট থেকে কেনা যাবে আস্ত ঘর। মুন্সিগঞ্জে রয়েছে এমন রেডিমেড ঘরের হাট। হাট ঘুরে কেনা যাবে পছন্দের রেডিমেড ঘর। এই ঘর বহনযোগ্য আর প্রস্তুত করতে সুবিধা বলে দিন দিন বাড়ছে এর চাহিদা। একসঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি ঝকঝকে কাঠ টিনের তৈরি ঘর। আরও কয়েকটি ঘর তৈরির কাজ চলছে পুরোদমে। ঘর তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এই চিত্র মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার ঘোরদোর কাঠপট্টি এলাকার। লৌহজংয়ে কাঠপট্টি ছাড়াও টঙ্গিবাড়ির বেতকা, সিরাজদি খানের মালখানগর, কুচিয়ামোড়া বাজার, সদরের হাতিমারা, বজ্রযোগিনী সহ বিভিন্ন এলাকায় রয়েছে ঘরের হাট। এই হাটে দৃষ্টিনন্দন ঘরের চাহিদা এখন দেশ জুড়ে। এই ঘরটা তৈরি করতেছে, এই ঘরটা 1 মাস লাগে 4 জনে কাজ করলে, ঠিক আছে। আর হলো একতলা ঘরগুলা, ওগুলা লাগে আপনার সর্বোচ্চ 15 দিন, ঠিক আছে, 15 দিন লাগে। আর এটা তো না একটু আছে 1.5 তলা সিঙ্গেল, যেটা ফুল 1.5 তলা, যেমন এই যে এই পাশের ঘরটা, এইটা হলো আপনার করতে সর্বোচ্চ লাগবে 25 দিন। নদী ভাঙার দেশ তো, এই ঘরগুলো একখান ধরে একখান নিয়ে সেটিং করা যায়, খুললা পাটে পাটে নিয়ে যাওয়া যায়, যে কোনো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। এই ঘরে 1 লক্ষ টাকা এই মজুরি পাই, যেটা উঠাইতেছি। একটা ঘর আমরা উঠাই প্রায় 18 ঘর উঠাই,
35-40 হাজার টাকা মজুরি, তারপরে বারিন্দা ঘর উঠাই, ওগুলা উঠাই 70-80 হাজার, 1 লাখ টাকা মজুরি। এইরকমভাবে আমরা কাজ করে নতুন নতুন ঘর তৈরি করি। তারা অনলাইনে আমাদের ফোন দেয় কিংবা এইভাবে আসে ঘুরতে ঘুরতে, যে আমাদের কাঠপট্টি ঘরের মেলা আছে তারা শুনে এবং দেখে, ফেসবুকে ইউটিউবে দেখার পরে তারা এদিকে আইসা আমাদের সাথে মালিকের সাথে কথা বলে তারা এইভাবে ঘর কিনে নেয়। বিক্রমপুরের ঐতিহ্য ঘরে, ঠিক আছে, এই ঘরগুলো হলো যুগ যুগ ধরে চলে আসছে, ঠিক আছে। এটা আমাদের মানে প্রায় আপনার 35-40 বছর ধরে আমরা এই ব্যবসার সাথে জড়িত, ঠিক আছে। আমাদের এই ঘরগুলো হলো আমরা এটা বেশিরভাগ হলো আমাদের এই নদী ভাঙ্গা এলাকা, মানে এটা পদ্মা সেতু, যেই পদ্মার নদী, এই নদী ভাঙ্গা এলাকা দেখে আমাদের এখানে ঘরগুলো বেশি চলে। আমরা এখন অনলাইনে অথবা ইউটিউবে নানান দেওয়ার পরে সারা বাংলাদেশে আমরা ঘরগুলো সাপ্লাই দিই। ঘরগুলো বানাইতে এলো আমাদের ঘরগুলো হলো বিভিন্ন কোয়ালিটি হয়, ঠিক আছে, মানে ডিজাইনের উপর। আমাদের ঘর হইলো একটা ছোটো ঘর হইলে আপনার দেখা যায় 1 সপ্তাহে কমপ্লিট হয়ে যায়। বড় যে ঘরগুলো 2 তলা 3 তলা এরকম ঘর আছে, এই ঘরগুলো আমরা 1 মাস 1.5 মাস সময় নিই। এই যে যেমন একটা ঘর আছে বারিন্দালা, ঠিক আছে, এটা হলো টপ বারিন্দা, এই ঘরটা আপনার বানাইতে 1 মাস সময় লাগে। নদী ভাঙনের শিকার হলে সহজেই সরিয়ে নেওয়া যায়। এ কারণে পদ্মা নদী বিধৌত নদী ভাঙন কবলিত প্রাচীন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ অঞ্চলে একসময় কাঠের ঘরে বেশ কদর ছিল। নব্বই দশকে বাণিজ্যিকভাবে ঘর তৈরি করে বিক্রির প্রচলন শুরু হয় এই অঞ্চলে। ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে মুন্সিগঞ্জে তৈরি কাঠ টিনের ঘর জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। বর্তমানে মুন্সিগঞ্জে বিভিন্ন প্রান্তে 1/2 শতাধিক রেডিমেড ঘরের হাট বসে। ক্রেতাদের পছন্দের কথা ভেবে নানা কারুকার্য দিয়ে ঘর তৈরি করেন কারিগররা। মাসে অন্তত 2 শতাধিক রেডিমেড ঘর বিক্রি হয় হাটগুলো থেকে। এই জায়গাটা হচ্ছে লোহজন, বিক্রমপুর, লোহজন, মুন্সিগঞ্জ, ঘোড়াদৌড় বাজার, কাঠপট্টি। বিক্রমপুরে ভালো ঘর পাওয়া যায়। এখানে দেখার মতো ঘর আছে, মনের মতো ঘর বানাই নিতে পারবো যে কোনো কেউ, যে যেমন চায় আর কি। ধরেন 2 লাখ টাকা থেকে আপনার 40 লক্ষ টাকা পর্যন্ত ঘর আমরা বানাই দিয়ে থাকি। উন্নত মানে নাইজেরিয়ান লোহা কাঠ ও মানসম্পন্ন টিন দিয়ে তৈরি নানা আকৃতির ঘর বিক্রি হয় 2 লাখ থেকে শুরু করে 35 লাখ টাকা পর্যন্ত, জানালেন উদ্যোক্তারা। অনেক শিল্পপতিরাও আছে, অনেক বিজনেসম্যান আছে, তারা হচ্ছিল দেখা গেছে যে তাদের বিল্ডিং আছে, তাদের সব কিছুই আছে, তারপরেও তারা এগুলা মানে উপভোগ করার জন্য এবং সৌন্দর্যের জন্য এরা এগুলা নিচ্ছে তাদের বাগান বাড়িতে বা কটেজ বা রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় এইগুলো এখন ইউজ করতেছে। অনেক দেখা গেছে গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা, তারাও হচ্ছিল দেখা গেছে তাদের নিজস্ব বিনোদনের জন্য তাদের বাগান বাড়িতে নিয়ে বসায় রাখতেছে। আর থাকার জন্য তো সারা বাংলাদেশের মানুষের এখন দেখা গেছে যে সিমেন্ট বালুর অনেক দাম। একটা প্রবাসী ভাই বিদেশ থাকে, তার একটা ঘরের প্রয়োজন, সে আমাদের সাথে যোগাযোগ করতেছে, ফোন দিয়ে বলতেছে ভাই আমার একটা ঘর দরকার। দেখা গেছে 3-4 লাখ টাকার ভিতরে অনেক একটা সুন্দর ঘর, 5-6টা রুম হচ্ছে, আর অনেক সৌন্দর্য। আর ওই ঘরটাই বিল্ডিং উঠাইতে গেলে এখন সিমেন্ট বালু ডিজেল দাম, সেই ঘরটা তৈরি করতে আপনার 20-25 লাখ টাকা লেগে যায়, তো তার দ্বারা সম্ভব হয় না। প্রাচীন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের ঐতিহ্য কাঠ টিনে তৈরি এই নান্দনিক ঘরগুলো টেকসই হয় 100 বছর। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6:45। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। স্মার্ট পেমেন্ট বিকাশে